নাম করে বলে দিচ্ছি, শাহনওয়াজ খান নিজে, লক্ষ্মী সাইগল, দ্য ট্রেটার্স। সেটা কি নেতাজি আঁচ করতে পেরেছিলেন? একদম জানতেন, একদম জানতেন। মহাকাল পর্যায়ে উনি একদম বলছেন যে আমাকে একদিন হঠাৎ আমাকে এসি চ্যাটার্জি খাওয়ার টেবিলে জিজ্ঞাসা করছে যে এই লোকগুলোর আচরণবিধি খুব সন্দেহজনক। বলছে এসি তুমি জানো না? তখন অবাক হয়ে জিজ্ঞাসা, আপনি জানেন? জানবো না কেন, আমি তো ব্রিটিশের তৈরি করা লোকগুলোকে দিয়ে আর্মি তৈরি করেছি, ওদের লোকগুলোকে দিয়ে আমি লীগ তৈরি করেছি। আমি যদি এখন সবকিছু ঝাড়াই বাছাই করতে চাই তো বাঁশ বনে আমি আর মানে যদি সব বাঁশ যদি এরকম ডিফেক্টিভ দেখতে যাই তাহলে সব বাঁশ বাদ যাবে, তাহলে আমার আর্মিতে কেউ থাকবে না, মন্ত্রিসভায় কেউ থাকবে না। আমাকে এই নিয়েই কাজ করতে হবে, সব জেনে শুনেই আমি আছি তোমাদের মধ্যে। নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আপনাদের সামনে যিনি আছেন তার পরিচয় আর নতুন করে আমি কি দেব, ডক্টর মধুসূদন পাল, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে। স্যার আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। আপনি একাধিক বই রচনা করেছেন, তার মধ্যে কিছু বইয়ের কথা তো আমি কিছু বই তো অবশ্যই পড়েছি, নেতাজি থেকে ভগবানজি, মহাকাল কথন, দুটি ভাগ। আজকে চেষ্টা করব আমরা কিছু প্রশ্নের সম্ভাব্য উত্তর মানুষের কাছে তুলে ধরতে। এতদিনে এটা পরিষ্কার হয়ে গেছে যে 1945 সালে যে বিমান দুর্ঘটনা, এই বিমান দুর্ঘটনা হচ্ছে একটি পরিকল্পিত বিমান দুর্ঘটনা। এই বিমান দুর্ঘটনা নিয়ে প্রথমেই আমি একটা প্রশ্ন রাখি স্যার আপনাকে, তারপরে পরবর্তী অধ্যায় আমরা চলে আসব। এবং আমরা যেটা জেনেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই ওই বিমান দুর্ঘটনাটা সাজিয়েছিলেন, এবং এই যে সাজানোর ফলে দেখা যায় যে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি অন্যত্র চলে যান। কোথায় চলে যান সেটা আমরা পরবর্তী অধ্যায়ে আসব। এখন প্রশ্ন হলো যে তাইহুকু বিমানবন্দরে যে ক্যাটালগ দেখা যায় সেখানে কোনো প্লেন ওড়ে না, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও চলে আসে, ব্রিটিশ তো প্রথমেই বুঝতে পেরেছিলেন যে এই মানুষটি আন্ডারগ্রাউন্ড হয়েছে, তো এই মানুষটি যদি আন্ডারগ্রাউন্ড হয় তাহলে তো তার ক্যাটালগ দেখি আমরা বুঝতে পারছি সেই দিনে প্লেন ওড়েনি, তাহলে তো ব্রিটিশ হন্যে হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুঁজবেন। তো সেই দিকটা ভাববার কি অবকাশ ছিল না নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময়? স্যার আপনি বলবেন। দেখুন, নেতাজি এটা জানতেন যে ব্রিটিশকে ধোকা দিয়ে বেরিয়ে গেলেও সে ধোকাটা ধরবে, একদিন ধরতে পারবে, কারণ তারা দে আর ইন্টেলিজেন্ট এনাফ। একদম। কারণ পৃথিবীতে কোনো মিথ্যেকে চিরস্থায়ী মিথ্যে হিসেবে লুকিয়ে রাখা যায় না। একদম, এটা ক্রিমিনোলজির একটা বেসিক সায়েন্সের বেসিক প্রিন্সিপালস। একদিন ধরা পড়ে যাবে, তারা খুঁজবে, ইনিশিয়ালি ধোকা খাবে, তারপর ধরা পড়বে, কিন্তু এই যে যতক্ষণ ধোকা খেলো, যে কদিন বা যে সপ্তাহ, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর মি টু প্লেস মাইসেলফ ইন এ সেফ প্লেস, দ্যাট আই নিড। এই জায়গাটা উনি একদম শিওর ছিলেন, আমার ওইটুকু সময় দরকার। আর একটা জিনিস মনে রাখবেন, ইনিশিয়ালি কিন্তু প্লেন ক্র্যাশে মৃত্যু স্টোরি তৈরি করার প্ল্যান ছিল না। আচ্ছা, ছিল না, একদম ছিল না। ইনিশিয়ালি দেখুন, উনি একটা আইডিয়া করেন এবং সেটা এক্সিকিউট করেন মূলত ওনার সঙ্গে থাকা জাপানি এবং জার্মান ইন্টেলিজেন্স অফিসার্সরা। ইভিন ইন সাউথ ইস্ট এশিয়া তার সঙ্গে জার্মান ইন্টেলিজেন্স অফিসাররা থাকতো, নট দ্যাট যে জার্মান অফিসাররা ছিল না সাউথ এই ইস্ট এশিয়াতে, তার সঙ্গে যেমন জাপানিজ মিলিটারি অফিসাররা ছিল, ইন্টেলিজেন্স অফিসার, জার্মানরাও ছিল। ওনার আইডিয়া ছিল যে উনি এসকেপ করবেন। এসকেপ প্ল্যানটা কিন্তু নট দ্যাট ফ্রম দি ডে যে অ্যাটম বোমা পড়লো হিরোশিমাতে তারপরে উনি প্ল্যান শুরু করেছেন, তা নয়। এই প্ল্যানটা বহু আগে থেকে, ফ্রম দ্য মিডল অফ 1944। আচ্ছা। এবং উনি আগেই সরে যেতে পারতেন, তাহলে আগে সরে গেলে কি হতো, যুদ্ধটাকে টানতে টানতে আইএনএর ওই অগাস্ট মাস পর্যন্ত রানা যেত না 1945। যত আমি আমার ওয়ারটাকে, ফ্রিডম ফাইটার যত আমি লেনদেন করব, আমি বেনিফিটটা পাবো এগেন্স্ট দ্য ব্রিটিশ।
কারণ আমার আমার এই ওয়ারের যে রিপারকাশন থ্রুআউট দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্লেন যেটা হবে, দ্যাট উইল স্ট্রেংথেন মাই লিগেল অ্যান্ড মোরাল রাইট ফর ফ্রিডম ফর কান্ট্রি। আমি যত, সুতরাং উনি জানতেন ক্রাইসিসগুলো এগিয়ে আসছে, এবং তার সারাউন্ডিংসে ইভিন আইএনের মধ্যে এবং তার সরকারের মধ্যে, লীগের মধ্যে এমন সব লোক ঢুকে পড়েছে, বা এমন সব লোকেরা ছিল যারা কনভার্ট করে গেছে ব্রিটিশ এজেন্ট। উনি জানতেন আগে থেকেই সরে যাওয়ার উচিত ছিল, কারণ যে কোনো সময় লাইফ নিজের লোকেরাই শেষ করে দিত। তা সত্ত্বেও কিন্তু রিস্ক নিয়ে উনি ছিলেন। তার কারণটা হচ্ছে তার অব্লিগেশন ছিল যুদ্ধটাকে কন্টিনিউ করা। যদি 6 মাস আগে বেরিয়ে চলে যাই, তাহলে আইএনএ কে ওয়ার ফ্রন্টে কে লিড দেবে? রিস্ক নিয়েই ছিলেন। এবং ইনিশিয়ালি প্ল্যান ছিল হি উইল এন্টার দিস ভিয়েতনাম এরিয়া, সাইগন এরিয়া, অ্যান্ড হোয়ার, যেখান থেকে ডিসঅ্যাপিয়ার করে যাবেন, এবং জাপানিজরা ডিক্লেয়ার করবে যে হ্যাঁ উনি আমাদের সঙ্গে ছিলেন আপ টু দিস ভিয়েতনাম এরিয়া, তখন ইন্দো চায়না বলা হতো, ইন্দো চায়না এরিয়া, অ্যান্ড ফ্রম দেয়ার হি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, বা তারপরে আমরা ট্রেস জানি না। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান অফ ডিক্লারেশন বাই দ্য জাপানিজ মিডিয়া, এইটাই। কিন্তু 11th আওয়ারে দেখা গেল যে এই কথাটা যদি বলি, এই ধোঁকাটা অ্যাংলো আমেরিকান ফোর্স নেবে না, সঙ্গে সঙ্গেই কাট ডাউন করবে। দে উইল ইমিডিয়েটলি স্টার্ট সার্চিং হিম, কম্বিং অপারেশন করবে। তাহলে আমি কনফিউশনটা করতে পারবো না, অ্যাটলিস্ট আমি ক্রিয়েট করবো একটা কনফিউশন ফর ফিউ উইকস যে আমি মারা গেছি। এইটার জন্যই পরবর্তীকালে এই পলিসি চেঞ্জ করা হয়, যে না, প্লেন ক্র্যাশ করিয়েই মারতে হবে, এই কাহিনী ডিজাইন করা হলো, বোঝা গেল। এবং সেই প্লেন ক্র্যাশের কাহিনীটা প্ল্যান করা হলো ইন্দো চায়নায় বসে। মূলত করা হলো এটা সাউথ ইস্ট এশিয়ান, একদম ওদের হেডকোয়ার্টার, তেরাউচির হেডকোয়ার্টারে বসে তার জুনিয়র অফিসাররা এগুলো প্ল্যান করলো। নেতাজির আইডিয়াটাকে ওরা প্ল্যান করলো, কিন্তু প্ল্যানটা করে দেখলো যদি আমি ইন্দো চায়না এরিয়াতে প্লেনটা ক্র্যাশ করাই, এটা রিস্ক হবে। ওর থেকে আমি অ্যাট এ ডিস্টেন্ট প্লেস আমি আমার স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করাবো। সেটা কোথায়? তাইওয়ানে, অ্যাট এ ডিস্টেন্ট প্লেস। আমি আমার রিয়েল প্লেস অফ ডিসঅ্যাপিয়ারেন্স, রিয়েল প্লেস অফ মিস্টেরিয়াস স্টে ফর ফিউ ডেজ, সে থেকে অ্যাট এ ডিস্টেন্ট প্লেস আমি ব্রিটিশ আমেরিকান ফোর্সের নলেজ, আমি আইটাকে ফোকাস করো অ্যাট এ ডিস্টেন্ট এরিয়া অফ তাইওয়ান। ক্লিয়ার বোঝাতে পারলাম? পুরো স্ক্রিপ্ট হলো আপনি ইন্দো চায়নাতে, স্ক্রিপ্টে এনাক্টমেন্ট হলো দূরে একদম সেই তাইওয়ানে, সব এনিমি ফোকাসড হয়ে গেল, সেখানে এনিমি আইটা ফোকাসড হয়ে গেল। বাই দিস টাইম ইন্দো চায়না এরিয়া থেকে ওনার এসকেপ করতে সুবিধে হলো, কিছুটা সুবিধে হলো, যদিও ওর প্রেজেন্সটা সেই সময় এনিমি পক্ষের ইন্টেলিজেন্স লোকেরা দেখেছিল, এবং যা রিফ্লেকশন রেকর্ডস আছে ওদের ইন্টেলিজেন্স ফাইলস এবং ট্রান্সফার অফ পাওয়ার ভলিউম 6, যেখানে বলছে সুভাষচন্দ্র বোস হ্যাজ বিন সিন ইন সাইগন ইভিন আফটার ফিউ ডেজ অফ দ্য প্লেন ক্র্যাশ। একদম বাট কনফিউশন সৃষ্টি করতে পেরেছিলেন সাকসেসফুলি। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। একটু আগে যেটা আপনি বলছিলেন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আইএন এর মধ্যেই মানে নেতাজিকে মারার বা নেতাজিকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান। একদম, আমি নাম করে বলে দিচ্ছি, শাহনওয়াজ খান নিজে, লক্ষ্মী সাইগল, দ্য ট্রেটার্স। সেটা কি নেতাজি আঁচ করতে পেরেছিলেন? একদম জানতেন। মহাকাল পর্যায়ে উনি একদম বলছেন যে আমাকে একদিন হঠাৎ আমাকে এসি চ্যাটার্জি খাওয়ার টেবিলে জিজ্ঞাসা করছেন যে এই লোকগুলোর আচরণবিধি খুব সন্দেহজনক। বলছে এসি তুমি জানো না? তখন অবাক হয়ে জিজ্ঞাসা, আপনি জানেন? জানবো না কেন, আমি তো ব্রিটিশের তৈরি করা লোকগুলোকে দিয়ে আর্মি তৈরি করেছি, ওদের লোকগুলোকে দিয়ে আমি লীগ তৈরি করেছি। আমি যদি এখন সবকিছু ঝাড়াই বাছাই করতে চাই তো বাঁশ বনে আমি আর মানে যদি সব বাঁশ যদি এরকম ডিফেক্টিভ দেখতে যাই তাহলে সব বাঁশ বাদ যাবে, তাহলে আমার আর্মিতে কেউ থাকবে না, মন্ত্রিসভায় কেউ থাকবে না। আমাকে এই নিয়েই কাজ করতে হবে, সব জেনে শুনেই আমি আছি তোমাদের মধ্যে। তার মানে একটা হাই রিস্ক উনি সবসময়। একদম ওনাকে একটা মানে একটা ওনার মা, ওনার দুর্গাকালী সবসময় ওনাকে প্রোটেক্ট করে রেখেছিল।
এই যে আপনি বলছেন যে এই একটা হাই অ্যালার্ট, আমি যদি বলি যে সব একদম সময় একদম চারধারে কে কি করছে একদম একদম জানতেন, কিছু করার নেই। ইফ হি লিভস দ্য, উনি বলছেন যে আমি যদি 6 মাস আগে যখন জানতে পারলাম চারধারে আমার এত কিছু শত্রু, তখন যদি বেরিয়ে যেতাম, তাহলে তো আর আমার এই প্লেন কেসের গল্প তো লিখতে হতো না। মহাকাল পর্যায়ে বলছেন। আচ্ছা, এই যে নানান খবর, আইএন এর যে গোপন মিটিং, এই গোপন মিটিং এ কি এরা থাকতেন যাদের নাম আপনি উল্লেখ করলেন? এবার দেখবেন আপনি, খুব ইম্পর্টেন্ট ভাইটাল মিটিংসে আমি যত রেকর্ডস দেখেছি, যদিও অন দ্য ডে অফ ইনঅগারেশন অফ দ্য পিজিআই, প্রফেশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দে, লক্ষ্মী সাইকেলের নামটা আমরা দেখবেন সেকেন্ড পজিশনে অ্যাজ মিনিস্টার ইন চার্জ অফ ওমেন, এবং ঝান্সি বাহিনী লিডার হিসেবে তার নামটা আছে। কিন্তু আই হ্যাভ সিন নো ডকুমেন্ট অফ ক্যাবিনেট মিটিংস হোয়ার সি ইজ প্রেজেন্ট, অর্থাৎ ওনাকে নেওয়া হয়নি। কারণ নেতাজি এটা জানতেন হোয়াট ইজ সি ইজ, কিন্তু রাখতে একটা মুখ রাখতে হয়েছিল, কারণ বলিয়ে কইয়ে দেখতে সুন্দরী একটা 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 মাউথ লাগে, একটা মুখ লাগে, একটা যে কোনো সংগঠন তৈরি করতে গেলে কিছু মুখ লাগে। সে মুখের পেছনে যত পচা হোক না কেন, when you are a leader of a সংগঠন, আপনাকে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। এটা হচ্ছে উনি তো খুব দূরদর্শী ছিলেন, সেটা আফটার মানে যখন আমরা তার তরুণের দূরদর্শী কি বলছেন, দূরদর্শী হিটলারের লোককে যে বলছে, যেদিন রাশিয়া যেদিন ভায়োলেটেড দ্য জার্মান রাশিয়া নন এগ্রেশন প্যাক্ট, দ্যাট ডে ইজ ইন রোম, সঙ্গে সঙ্গে হি কেম ব্যাক টু বার্লিন। উনি নোট দিলেন ফরেন অফিসে যে তোমরা এটা ভুল করলে, আমি বারণ করে রেখেছিলাম, তোমাদের পরাজয় হবে। পরাজয় তো হলো পরে, উইদিন 2 years পরাজয় তো হলো। এবার দেখুন আপনি ইস্টার্ন ফ্রন্টে 1944 এর মিডিলে, তখনই উনি বলছেন যা দেখছি জাপান এই যুদ্ধ কন্টিনিউ করতে, জাপানের পরাজয় নিশ্চিত, যে জন্যে হি হ্যাজ এক্সপ্লোর্ড হিজ ওয়ে টুয়ার্ডস মস্কো। 44 ডিসেম্বরে মস্কো পৌঁছে গেছেন টু প্ল্যান হিজ নেক্সট স্টেপস আফটার দি এন্ড অফ দি সেকেন্ড গ্রেট ওয়ার, আফটার দি ফল অফ জাপান। আচ্ছা, এটা কি উনি আগে আজ করেছিলেন যে এরকম ওয়ার্ল্ড পলিটিক্সটাকে উনি একদম এত ভালো ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতেন, তার কোর্স অফ ইভেন্ট দেখুন। যে লোকটা বলছে আই ওয়ান্ট টু বি দ্য এম্বডিমেন্ট অফ দি পাস্ট, এবং তারপরেই বলছে এম্বডিমেন্ট অ্যান্ড এ অফ দি ফিউচার অফ দি প্রেজেন্ট, তারপরে ফিউচার, যে অ্যান্ড দি প্রফেট অফ দি ফিউচার। দেখুন এই যে আমরা ডাক্তাররা, আমার 50 বছর ডাক্তারি হয়ে গেল, মানে একটা খুব সিরিয়াস পেশেন্ট যখন আসে তার পুরো ফাইলটা স্টাডি করে আমরা বলেই দিই এই পেশেন্টটা যাই করো না কেন আর 3 মাস বাঁচবে কি 2 মাস বাঁচবে কি 1 মাস বাঁচবে। এটা কি করে বলতে পারি? ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স অফ দি পাস্ট, যার ভাস্ট নলেজ অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি অফ দি, যার প্রেজেন্ট সম্বন্ধে এত নখদর্পণে, তার পক্ষে এই কোর্স অফ ইভেন্ট বলে দেওয়াটা স্বাভাবিক। বুঝতে পেরেছি। আরেকটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, যে এই যে যখন উনি আত্মগোপন করলেন আফটার 1945, আমরা দেখতে পাচ্ছি এইখানে মানে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড ব্লকে 1945 এর পর আমরা দেখতে পাচ্ছি লীলা রায় এবং অনিল রায় তখন দায়িত্ব গ্রহণ করতেন। পাশাপাশি আরেকটা জিনিস লক্ষণীয় যে নেতাজির অবর্তমানে আইএন এর কে লিডারশিপ নেবে, নেতাজি কি এটা ভেবে যাননি যে কারণ আমি তো আত্মগোপন করছি, কিন্তু আইএনএ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আরেকটা, যেটা নাকি প্রত্যেকটা সংগঠন বা দলের একটা মোটো থাকে যে আমার পরে এ, সেটা কি ওনার ভাবনায় ছিল? এবার একটা জিনিস বলে রাখি, আপনি এবার এই জায়গাটা ডকুমেন্টস গুলো হয় মিসিং অথবা সত্যি কিছু করে যাননি, কিন্তু একটা জিনিস বলে রাখি, উনি সিঙ্গাপুর থেকে বেরিয়ে যাওয়ার সময় উনি প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দের একজনকে পাওয়ার ডেলিগেট করে গেছেন, আইনের পাওয়ারটা ডেলিগেট করেছেন আরেকজনকে, সেটা পেপারস গুলো পাওয়া গেছে। তারা সব এক্স মিলিটারি অফিসার্স, ওয়ান টাইম দে ওয়ার ইন দ্য ব্রিটিশ মিলিটারি, ইন্ডিয়ান মিলিটারি। এইবার ভারতবর্ষে পরবর্তীকালে তার সংগ্রাম কে চালিয়ে যাবে, যতটুকু তথ্য পাচ্ছে সেটা হচ্ছে এইরকম, তোমরা ভারতবর্ষে গিয়ে অনেককে বলেছেন তোমরা আবার কংগ্রেসেই জয়েন করো, কেউ কেউ বলছে তোমরা গান্ধীজির কাছাকাছি থেকো। যে কথাগুলো বলছেন এগুলো স্ট্র্যাটেজিক কথা,
কারণ কংগ্রেস কি উনি ওর থেকে ভালো কেউ জানে না, আর গান্ধী কি ওনার থেকেও ভালো জানে না। কিন্তু কেন বলছেন আমি পরে বিশ্লেষণ করেছি। তার কারণটা হচ্ছে কি, এছাড়া তো কোনো পথ নেই। কারণ অন্য কোথাও জয়েন করতে কিছু করতে পারবে না, অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্ম কংগ্রেস। আর সেখানে কেউ যদি বদমাইশি করেন লিডাররা, সেটাও তো কংগ্রেসের মধ্যে থেকে ধরা পড়বে। ইফ ইউ আর আউটসাইড দ্য কংগ্রেস, সেখানকার কোল লিডাররা কি বদমাইশি করছে, বাদরামি করছে, বাইরে থেকে বুঝতে পারবেন না। রেদার গো ইনসাইড, গান্ধী কি করছেন না করছেন, অ্যাটলিস্ট তার আশ্রম তো একটা শেল্টার, এবং সে কি করছে না করছে, হ্যাভ এ ওয়াচ। এটা স্ট্র্যাটেজি। এইবার মোহন সিংও চেষ্টা করেছে। মোহন সিং আফটার বিং রিলিজ ফ্রম দেয়ার, ওই কেম, মোহন সিং এর মুখ থেকে আপনি কিন্তু এগেনস্ট নেতাজি আপনি কোনো খারাপ কথা আমি দেখিনি। পরবর্তীকালে মোহন সিং ফ্রি অ্যান্ড হি ওয়াজ ক্যাম্পেনিং টু রিঅর্গানাইজ দ্য আইএনএ ইন, উনি তো হরিয়ানা পাঞ্জাবের লোক মোহন সিং। ওনার কিছু মিটিংসে রেকর্ডস আমি দেখেছি ইন্টেলিজেন্স ফাইলসে, হি ওয়াজ ট্রাইং টু রিঅর্গানাইজ। আচ্ছা। এবং তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বলছেন নেতাজির প্লেন ক্র্যাশ করেনি, একদম 47-47-এ ওনার কতগুলো ব্রিটিশ ইন্ডিয়া ফাইলসে দেখছি মোহন সিং এর মুখ থেকে আমি কখনো নেতাজির বিরুদ্ধে কোনো প্রশংসা শুনেছি। রাসবিহারীর সম্বন্ধেও আমি খারাপ কথা আমি দেখিনি। তার অভিমানটা হয়তো থাকতে পারে, রাগ থাকতে পারে এগেন্স্ট দ্য জাপানিজ গভর্নমেন্ট থাকতে পারে, কিন্তু মোহন সিং ঠিক তেমনি কিছু কিছু কর্মী তো অ্যাক্টিভ, তারা হয়তো নট উইথ দ্য ব্যানার অফ দ্য আইএনএ, বাট মেনি অফ দেম ইজ অ্যাক্টিভ। যে জন্য আপনি দেখবেন আইএনএ যারা ভারতবর্ষে এসে গেছে প্রত্যেকের পেছনে গোয়েন্দা লেগে আছে, ওই নামে ফাইলস আছে, এবং ফোর্টনাইটলি রিভিউ বলে ফাইলস আফটার ফাইলস আছে, যে আইএনএ এর লোকেরা কোথায় কি সেটেল করছে, তারা কি করছে। দে আর ডুইং সামথিং and not definitely for the interest of the British Empire, and not definitely in the open their activity. Am I clear? একদম। কিন্তু আমি কোথাও ভারতবর্ষকে নেতৃত্ব দেবে এই রকম কোনো ডকুমেন্ট পাইনি, এরকম কোনো ডিরেকশন পাইনি, আমি দেখিনি। বুঝতে পারছি। এই যে আরেকটা জিনিস বলে রাখি, উনি কিন্তু জীবনের বিভিন্ন ফেজে বিভিন্ন সময় তো সংগঠন করে গেছেন, বিভিন্ন সংগঠন, এগুলোকে চিরস্থায়ী করে রাখার চেষ্টা উনি কখনো করেননি। প্রতি সময়ের প্রতিটা সংগঠন সেই সময়ের জন্য। আচ্ছা, এটার কারণ কি, মানে চিরস্থায়ী না করার? আমার এই সময়ের এই ফেজের এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আমি এই সংগঠন তৈরি করলাম, দ্যাটস হয়ে গেল। এখানে স্থায়ী করতে যাব কেন? হতে পারে, বা আমার পক্ষে করতে গেলে তাহলে আমার পরের কাজটা হ্যাম্পার করবে, হতে পারে, তার স্ট্র্যাটেজি। আরেকটা কথা স্যার, এই যে বহু মানুষ বলছেন এবং বহু মানুষের তথ্য আমরা পাচ্ছি যে প্লেন ক্র্যাশে মারা যায়নি, সেই সময় বলা হচ্ছে, এমনকি ইন্টেলিজেন্স ফাইলেও আছে। আমি বলছিলাম যে বহু লোক শরৎবাবুকে চিঠি লিখছেন যে ফ্রম জাপানিজ সোর্স আমরা জানতে পেরেছি নেতাজি ইজ স্টিল অ্যালাইভ। এই যে চিঠি লিখছেন, সবকিছু করছেন, বা মোহন সিং এর কথা আপনি বললেন যে মোহন সিং যে তিনি বলছেন যে নেতাজি জীবিত, এর ফলে কি ব্রিটিশ আরো তৎপর হয়ে উঠছে না? যে এইগুলো হচ্ছে, দেখুন ব্রিটিশ ভালো করে জানে যে প্লেন ক্র্যাশ হয়নি, তারা জানে, তারা কশাস, তারা কুম্বিং অপারেশন করছে, বা তারা যখন দেখতে পাচ্ছে এই লোকটা আমাদের হাতের নাগালের বাইরে, তাকে ধরার চেষ্টা করে লাভ নেই। আর কি করবে, অ্যাটলিস্ট যখন ধরুন আপনার ঘরে ধরুন একটা কিছু শত্রু ঢুকে পড়েছে, একটা সাপ ঢুকে পড়েছে, বা একটা কিছু ভয়জনক জিনিস ঢুকে পড়েছে, আপনি ধরতে পারছেন না, ধরতে গেলে কামড় দেবে বা আপনার লাইফ রিস্ক। এখন আপনি একটা সারাউন্ডিংস একটা ব্যারিয়ার তৈরি করেন। যখন দেখলো এমন একটা জায়গায় বসে আছে, ওখানে ধরতে যাওয়াটা মূর্খামি, পারবো না, তখন দে ট্রাইড টু সারাউন্ড দেম, তাকে এনসার্কেল করার চেষ্টা হয়েছে বিভিন্ন এনিমি ফোর্স দিয়ে। সেই চেষ্টাটা ব্রিটিশ সাকসেসফুলি করতে পেরেছে। বুঝতে পেরেছি। এবার আমরা আসছি যে পরবর্তী অধ্যায় আফটার 1945। শরৎবাবুর নেশন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি একটা চিঠি, নেতাজি ইজ ইন রেড চায়না। এটা আমরা দেখতে পাচ্ছি, ওটা আর্টিকেল ফর্মে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা উনি মথুরালিঙ্গম থেওয়ারকে পাঠাচ্ছেন যে ওখানে দেখতে যে আছে কিনা। কিন্তু উনি যখন ফিরে আসছেন তখন শরৎবাবু
এবং হি ওয়াজ সেন্ট, অ্যান্ড মথুরানন্দম থেবর তার যে ফিরে এসে তার যে প্রেস কনফারেন্স গুলো ইন্ডিয়ার সব সিটিতে করেছেন, এবং তার রেকর্ডস গুলো আমি দেখতে পাইনি, কিন্তু কিছু রেকর্ডস তার ভাইপো জাস্টিস খোসলা কমিশনে ডিপোজ করেছিল। আচ্ছা আচ্ছা, সেখানে পরিষ্কার যে আমি ইন্দো চায়না এবং কোরিয়া অঞ্চলে নেতাজির সঙ্গে 1.5 বছর ছিলাম, আমি ফিরে এসেছি একদম। এবং এগুলো পিএমও, মানে তখন নেহেরু, তার অফিসেও রেকর্ডস হয়েছে, এগুলো রেকর্ডস হয়েছে, এগুলো থেবরের অ্যাক্টিভিটি, মুভমেন্টস, এগুলো রেকর্ডস, যেগুলো অনেক পরে ডিক্লাসিফাইড হয়েছে। অ্যান্ড থেবরকে বলা হয় সাউথ ইন্ডিয়ান নেতাজি, এবং অত্যন্ত অনেস্ট, ডেডিকেটেড এবং স্যাক্রিফাইসিং কারেজাস মানুষ। থেবর কমিউনিটি ইজ এ ভেরি মাইটি প্যাট্রিয়টিক কমিউনিটি অফ সাউথ ইন্ডিয়া। থেবর কমিউনিটি, থেবর মিন্স যারা ফিশিং কমিউনিটি অফ সাউথ ইন্ডিয়া, যাদের আন্দোলনের জন্য আপনার রাম সেতু ভেঙে ফেলাটার চক্রান্তটা বাতিল করতে হলো, মানে ওয়ান অফ দ্য ফোর্স টু কিল দ্য কনস্পিরেসি অফ ব্রেকিং রাম সেতু, যেটা ইউপিএ গভর্নমেন্ট চেষ্টা করেছিল রাম সেতুকে ভেঙে দেবে। তারপরে সুব্রমণ্য স্বামী সেটা নিয়ে আন্দোলন, একটা লিগ্যাল কেসে চলে গেল, হয়ে গেল, রাম সেতু ভাঙার চক্রান্ত বন্ধ হয়ে গেল, কিন্তু আন্দোলনটা গ্রেসফুল করেছিল থেবর কমিউনিটি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নেতাজি ইজ ইন মস্কো, এরকম পত্রিকাতেই আমরা দেখতে পাচ্ছি, মানে সে সময় বিভিন্ন 46-47 থেকে ওই সময় ওই দশকে অনেক ছোট ছোট, সেগুলো নিউজ পেপারস এর লিগ্যাল ভ্যালু হচ্ছে নিউজ পেপার ক্যান নট বি এ প্রুফ, বাট নিউজ পেপারস একটা রিসার্চারকে ইন্সপায়ার করে হাউ টু লুক ফর দ্য ডকুমেন্টস, একটা ডিরেকশন দেয়, অ্যান্ড এই ডিরেকশনে এগিয়ে সেই রিসার্চার যদি ডকুমেন্ট একটা পায়, দ্যাট ইজ এ লিগ্যাল এভিডেন্স। am I ক্লিয়ার? এবার তার এভিডেন্স তখন তো ব্রিটিশ বা আমেরিকানরা এক্সপোজ করেনি, ক্লাসিফাইড করে রেখেছিল, সেগুলো 8 দশকের পরে, 9 দশকের পরে তাদের ডকুমেন্টস গুলো কিছু কিছু বেরিয়ে এসছে, যেখানে পরিষ্কার তাদের মাল্টিপল ডকুমেন্টস আছে প্রেজেন্স অফ নেতাজি ইন মস্কো। এবার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যে এই যে রেড চায়না থেকে স্ট্যালিনের ওখানে চলে যাওয়া রাশিয়ায়, এটা কেন? রেড চায়না not from Red China to Russia, আচ্ছা, not that উনি, ওনার এসকেপ রুটটা ছিল এখনো পর্যন্ত যা স্টাডি করলাম, ফ্রম সাইগন বাই সাবমেরিন টু দ্য প্যাসিফিক বর্ডার অফ দ্য রাশিয়া, ভ্লাদিভস্টকের সাইডে চলে গেলেন, and that submarine was a German submarine, erasing the swastika symbol from the wall of the submarine and raising the USSR flag. হলো, বেরিয়ে গেলেন। এবার ভ্লাদিভস্টক থেকে আরো কতটা এগিয়েছেন সেটা নিয়ে আমরা কেউ জানি না, বাট দিস মাচ এভিডেন্স ইজ দেয়ার। এবার সেইখান থেকে ওনার প্রেজেন্স, যতটুকু ডকুমেন্টস দেখা যাচ্ছে সবকিছু, and evidences in the British corroborating papers in the declassified British files and evidences in the Khosla Commission corroborate দেখা যাচ্ছে his presence in the Omsk area, that is Siberian area. এটা কেন? কারণ if he is kept in the Moscow area or St. Pete's area, he will be seen by the Europeans. That is the European part of the Russia. ওয়েস্ট ইউরোপের লোকের ওখানে আনাগোনা করে, someday this way or that way he may be seen by their intelligence officers. He was kept much away in the Siberian area for his protection and also his free activity there. স্যার এই যে আরো দেখা যাচ্ছে যে সেখানে কিছু ডকুমেন্টসে ইঙ্গিত যে এই এরিয়াতে নেতাজির পিজিআইয়ের একটা এমবাসি ছিল, কিন্তু এই জায়গাটার আমি অ্যাডিকুয়েট ডকুমেন্টস পাইনি, একটা গন্ধ পাওয়া যাচ্ছে যেখানে থাকা। এইটা আমি করবোরেট ওইভাবে করতে পারি যে 1944 ডিসেম্বরে তো সুভাষচন্দ্র নেতাজি তো মস্কোতে এসেছিলেন এবং টু প্ল্যান হিজ নেক্সট কোর্স অফ অ্যাকশন আফটার দি সেকেন্ড গ্রেড ওয়ার, সেই সময় থেকেই হয়তো এই অফিসটা বিল্ড আপ করে রাখা হয়েছিল। না, এই যে চায়নায় ছিলেন, রেড চায়নায় কেন হচ্ছে রাশিয়ার পরে
রাশিয়ান চ্যাপ্টারের পরে, দ্যাট ইজ আফটার দ্য স্ট্যালিন চ্যাপ্টার। আচ্ছা 53 পরে। আচ্ছা, এবার আমরা যেটা জানতে চাইবো, মাঝে দেখুন উনার পক্ষে তখন সেই সময় সাইবেরিয়া অঞ্চল থেকে চীনে প্রবেশ করা ডিউরিং দ্য চাইনিজ রেভলিউশন, এটাকে রুল আউট করা যায় না। কারণ একটা জিনিস দেখা যাচ্ছে, যখন রিপাবলিক অফ চায়না বিং কনভার্টেড টু রেড চায়না থ্রু এ কমিউনিস্ট রেভলিউশন অ্যান্ড পাওয়ার শিফটিং ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য আপনার চিয়াং কাইসেক দ্য হ্যান্ডস অফ মাও সেতুং গ্রুপ, এই সময় এই কনভার্সনের পরে প্রথম যে লোকটা চিঠি পাঠিয়েছিল টু মাও ই শরৎচন্দ্র বোস, রিকগনাইজ হিম। some link was there. It is Sharad Bose who congratulated. সেই সময়ে এবং এই যে নেশন পত্রিকাতে এই চিঠিটা কিন্তু সেই সময়কার, মেবি হি গট সাম রিপোর্টস। এবার আমরা চলে আসছি স্ট্যালিনের কথায়। জোসেফ স্ট্যালিন, হিটলারকে সবাই বলা হয় একেবারে যে ফ্যাসিস্ট, এই ধরনের কথাবার্তা বলা হয়, কিন্তু স্ট্যালিন বহু মানুষকে মেরেছেন, মানে বিভৎসভাবে স্ট্যালিন মেরেছেন। তাকে বলা হয় না ফ্যাসিস্ট, তাকে বলা হয় না ডিক্টেটর। অথচ এই স্ট্যালিন ডিক্টেটর জেনেও নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্ট্যালিনের শেল্টারে, যদি আমরা পলিটিক্যাল অ্যাসাইলাম শব্দটা ব্যবহার করি, যে সেখানে ছিলেন, হ্যাঁ, কেন স্ট্যালিনের শেল্টারে তিনি গেলেন? এক। দ্বিতীয় হচ্ছে, স্ট্যালিন খুব ক্যালকুলেটিভ একজন মানুষ, তিনি যে নেতাজিকে রাখলেন ওখানটা, তার পলিটিক্যাল ইকুয়েশন বা বেনিফিট কি? নাম্বার ওয়ান, একটা জিনিস মনে রাখবেন, টু দ্য কমিউনিস্ট রাশিয়া সুভাষচন্দ্র নেমটা খুব আননোন না, পরিচিত। আমি 1995-এ যখন ন্যাশনাল আর্কাইভসের ডকুমেন্টসগুলো ডিক্লাসিফাইড হলো, সেখানে খুঁজতে কতগুলো একটা ফাইল পেলাম, কন্ট্যাক্ট অফ সুভাষচন্দ্র বোস উইথ দ্য ইউএসএসআর, একটা ফাইলটা খুলে দেখি ফাইলটা এমটি, অর্থাৎ পেপারসগুলো সরিয়ে ফেলা হয়েছে, কভার পেজটা পড়ে আছে। এবার দেখুন ওই লোকটা জার্মানি গেছিল কিন্তু ভায়া মস্কো, অ্যান্ড ডেফিনেটলি নট উইথাউট দ্য কনসেন্ট অফ স্ট্যালিন। কারণ স্ট্যালিনের কনসেন্ট ছাড়া মস্কোতে একটা গাছের পাতাও নড়ার অধিকার ছিল না। এবার দেখুন, যখন 44-এর ডিসেম্বরে যখন সুভাষচন্দ্র ফ্রম টোকিও টু মস্কো আসছেন, ওয়াজ ইট উইথাউট দ্য কনসেন্ট অফ স্ট্যালিন? হি ডিসকাসড উইথ হুম? আবার ব্যাক করে গেছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যে এই মুহূর্তে ন্যাশনাল আর্কাইভসে অ্যাডিকুয়েট পেপারস আছে যেখানে বলছে one of the countries who recognized PGI, that Provisional Government of Azad Hind Subhash Chandra, is Russia. So the Russia recognized PGI of Subhash Netaji, তার লিডারকে সে কোয়াইট ন্যাচারাল পলিটিক্যাল শেল্টার দেবে, no question of being arresting him or putting into the gulag. He's a recognized man. And world political sphere, যেখানে from the middle of the second great war, কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে, যে লোকে বলে যে কোল্ড ওয়ার বিটুইন দ্য ইউএসএসআর and the Western Bloc has started from the end of the second great war. This is a very misconception of historians. নেতাজি রেডিও স্পিচেই বলছেন, from the middle of the second great war, there is split in the allied group. On one side USSR, other side Anglo-American forces. I will use that conflict. The radio speech, এই রেডিও স্পিচ দেওয়ার মতো তার সাহসটা কখন এলো? যখন সে কনফিডেন্ট টু ইউজ দ্যাট কনফ্লিক্ট ইন বিটুইন ইউএসএসআর one side and the Anglo-American group other side. সেই কনফ্লিক্টটাকে তিনি ইউজ করেছেন, এবং দ্যাট কনফ্লিক্ট হ্যাজ widened gradually. ন্যাচারাল, তখন পৃথিবীর লোক দেখতে পেয়েছে। He saw the conflict from the middle of the second great war and he used that portion. আমি পৃথিবীর আমার শত্রু, যে কোনো শত্রুকে আমি ব্যবহার করব। হ্যাঁ, যেটা একটা বলাই হয় যে এনিমি অফ ইওর এনিমি। আমাদের ফরেন পলিসি চাণক্যের যুগ থেকে এটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট।
ফরেন পলিসির। একটু স্ট্যালিনের সময় যখন উনি ছিলেন সুভাষচন্দ্র, খুব আমি জানি না সন্দেহটা এটা আপনার, খুব খারাপ লোক। দেখুন, খুব খারাপ লোকও তো পৃথিবীর কিছু লোককে ভালোবাসে, কিছু লোককে শ্রদ্ধা করে, আর কিছু লোককে বাঁচিয়ে রাখে নিজের স্বার্থে। সব লোককে মেরে ফেললে সে তো আর একা পৃথিবী রুল করে কি পাবে? আর লোকটা স্ট্যালিন জানে যে কাকে দিয়ে কি কাজ হয়। ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসির উনি জানেন আমি ডিক্টেটর অফ দ্য ইউএসএসআর, বাট আমার ব্রেনটা আরো একটা লিমিটেশনস আছে। কিন্তু এই বিদ্যা বুদ্ধি এর বিয়ন্ডে যার সে সুভাষচন্দ্র। এত বড় হাইলি এডুকেটেড, এত বড় হাইলি এডুকেটেড ওয়ার্ল্ড লিডার পৃথিবীতে খুব কম ছিল, আজও খুব কম আছে, হাইলি এডুকেটেড। কারণ মুশকিলটা হয়ে গেছে, আমরা লিডার বলতে কাকে কাকে বুঝি ভারতবর্ষে? গান্ধী নেহেরু। তো গান্ধী নেহেরুরা কি এডুকেটেড লিডার্স? দে আর অল ব্যাক বেঞ্চার্স। কিন্তু এডুকেশন এন্ড উইজডম, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এই যে পলিটিক্যাল অ্যাডভাইস, সেটা কি সুভাষ স্ট্যালিনকে দিতেন? কি দিতেন? এই যে লোকটা যে মুহূর্তে হিটলার সুভাষচন্দ্রের অ্যাডভাইস অমান্য করে রাশিয়ান বর্ডার ভায়োলেট করে চলে গেল, সঙ্গে সঙ্গে নোট দিল, ইউর ডিফিট ইজ সিওর, তোমার যুদ্ধ জিততে পারবে না। যে লোকটা জাপানে বসে, সাউথ এশিয়াতে বসে বলে দিচ্ছে 44 মিডিলে জাপান পরাজয়ের দিকে এগোচ্ছে। ভারতবর্ষের ফ্রিডম মুভমেন্ট কোন দিকে যাবে তার যে রূপরেখা স্টেপ বাই স্টেপ যে লোকটা দিয়ে দেয়, যে লোকটা ওয়ার্ল্ড পলিটিক্সটাকে এভাবে ভিউ করে, তার সম্বন্ধে স্ট্যালিন তো ওয়াকিবহাল। তার কেজিবি, তার ইন্টেলিজেন্স এই লোকটার সম্বন্ধে খোঁজ রাখেনি। হু ইজ দিস ম্যান? তার ভ্যালুয়েশনটা কি? আমি রাশিয়া এই মুহূর্তে আমি একা এগেনস্ট অ্যাংলো আমেরিকান ফোর্সেস, ভেরি মাইটি, যাদের হাতে অ্যাটম বোমা আছে, আমার হাতে অ্যাটম বোমা নেই। তো ওয়ার্ল্ড পলিটিক্সকে, আমার পোলটাকে লিড করতে ওয়ার্ল্ড পলিটিক্স জানা একটা লোককে প্রয়োজন, যে আমাকে সাজেশন দেবে। তার কথা আমি মানি বা না মানি সেটা পরের কথা, বাট হি উইল গিভ মি সাম সাজেশন। অ্যাট লিস্ট দিস ম্যান কখনো তো আর ব্রিটিশ আমেরিকার সঙ্গে কম্প্রোমাইজ করতে যাবে না। আর যেই করুক, আর যে যাই করুক, এই মিনিমাম জ্ঞানটা তো স্ট্যালিনের আছে। ডিস্ট্যালিনাইজেশন যখন হচ্ছে, না, স্ট্যালিনের পরেই শুরু হয়নি, সময় লেগেছে। হয়েছে ক্রুশ্চেভের সময় কিছুটা হয়েছে। ক্রুশ্চেভের সময় তখন নেতাজি বা সুভাষচন্দ্রের তখন ভিউ পয়েন্টটা কি সেই সময়? যতটুকু ইনফরমেশন আছে ডিরেক্ট বা ইনডিরেক্ট ফ্রম এভিডেন্সেস অ্যান্ড ডিপোজিশনস, সম্ভবত 53-তে যখন স্ট্যালিন মারা যাচ্ছে, ঠিক মৃত্যুর জাস্ট আগে জাস্ট পরে হি লেফট রাশিয়া। এবং এটা একটা জায়গায় মহাকাল পর্যায়ে বলছেন, একসময় আমাকে স্ট্যালিন বললেন, এবার আপনি নিজের পথ নিজের মতো করে নিন। স্ট্যালিনও হয়তো বুঝতে পেরেছিলেন তার শরীরটা খারাপ যাচ্ছে, অসুবিধে হয়ে হবে, আপনি পথ। এটা আরেকটা জিনিস হচ্ছে যে আমার মৃত্যুর পরে আপনার কি অবস্থা হবে জানি না তো আমি, এটাও সাজেশন হতে পারে। এবার উনি বেরিয়ে এসছেন, এবার তারপরের চ্যাপ্টারগুলো আলাদা। সেটা খুব একটা প্রকাশ্যে আসছে না, মানে পরের চ্যাপ্টার। আমাদের তো প্লেন ক্র্যাশটাই হয়নি, এইটাই বুঝতে আমাদের এত বছর লেগে গেল, নিয়ারলি 80 ইয়ার্স। আর আমাদের বেশি দিনের উপকারটা কি? আমাদের দেশের কি উপকার করবো, নিজেরই বা কি উপকার করবো? প্লেন ক্র্যাশটা হয়নি, একটা ক্রুড তথ্য। আরে প্লেন ক্র্যাশ একটা ভেরি ভিজিবল থিং, ভেরি ন্যাকেড, ভেরি ভিজিবলি গ্রস থিং। এটা বুঝতেই দেশবাসীর তো 80 বছর লেগে গেল ভাই। এর পরেরগুলো তো আরো সূক্ষ্ম, ভেরি মাইনিউট, ভেরি ইনভিজিবল তথ্য, সেগুলো বুঝতে তো সময় লাগবে। আর বেশি হারিকিরি তাড়াহুড়ো করে জেনে পৃথিবীর কোন উপকারটা করবো, দেশের কোন উপকারটা করবো? যা হবে আস্তে আস্তে বেরোবে। এই যে দেখা যাচ্ছে তারপরে আপনাদের গবেষণায় যেটা রয়েছে, যে তারপর উনি আস্তে আস্তে ভারতবর্ষে প্রবেশ করছে, এই যে সিদ্ধান্ত, এই পোর্শনটা যেহেতু অনেকে কাছে এসছেন, যদিও পর্দার বিয়ন্ডে। যেমন দেখুন,
আপনাকে যদি আমি 20 বছর পরবর্তীতে নাও দেখি, আপনি যদি টেলিফোনে কথা বলেন উইথাউট সিইং ইউর ফেস, গলার শব্দ দেখে আই উইল আইডেন্টিফাই ইউ। আমার বন্ধুরা কিছু কিছু এমবিবিএস পর্যায়েই তারা চলে গেছে ইংল্যান্ড আমেরিকা, মানে কত বছর আগে তারা পাশ করে চলে গেছে 89-এ, আমাদের এমবিবিএস ব্যাচ ফার্স্ট। তারপর তাদেরকে আমি কখনো মুখে আর দেখিনি। 89 নয়, 79-এ। তাহলে কত বছর হলো? 45 ইয়ার্স, তাই তো? আমি তাই দেখিনি। এমবিবিএস এর লাইফে 5 বছর তাদের সঙ্গে ছিলাম। তারা এখনো ইংল্যান্ড থেকে আমাকে ফোন করলে আমি গলার স্বর দেখে বলে দিতে পারি তুই বলছিস কেমন আছিস। গলার স্বরও একটা আইডেন্টিফায়ার, ফেস না দেখেও। সুতরাং পর্দার বাইর থেকে যারা তারা মুখ দেখতে পায়নি, তাদের বক্তব্যের এভিডেন্স ভ্যালু আছে, কথা বলেছে তারা, এটাকে অস্বীকার করবো কি করে? এই যে উনি ওখান থেকে এখানে আসছেন, হ্যাঁ, এই সিদ্ধান্তটা উনি কেন নিলেন? কারণ 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 উনি একদম, আপনি যদি 45-এরই পেপারস গুলো দেখেন, গ্রেট ওয়ার শেষ হওয়ার আগে একদম এসি চ্যাটার্জির সঙ্গে কিছু কথাবার্তা বা আর অনেকের সঙ্গে কথাবার্তা, উনি বলছেন যে তোমরা আমার জন্য পথ তৈরি করো। একটা কি, ভারতবর্ষে ফিরে যাওয়ার পথ। 2, ইন্দো চায়না এরিয়া এবং ইন্দো চায়না এরিয়া অ্যান্ড সাউথ ইস্ট চায়না। ইন্দো চায়না কেন? সেখানে কমিউনিস্ট পার্টি অফ ভিয়েতনাম তখন মোটামুটি গেনিং স্ট্রেংথ, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া মাওয়ার গ্রুপস গুলো আছে, কমিউনিস্ট জোনটা এইখানে, অথবা মস্কো যাওয়ার পথ তৈরি করো। তো 3টে পথ বলছেন। তাহলে ওয়ান অফ দ্য অপশন ছিল ভারতে ফিরে আসা, কারণ ভারতবর্ষের মাঠে দাঁড়িয়ে আমাকে যুদ্ধটা করতে হবে। দূর থেকে রিমোট কন্ট্রোলে যুদ্ধের থেকে ডিরেক্টলি স্ট্যান্ডিং অন দ্য সয়েল আমার কমেন্টটা অনেক অনেক ইজি হয় টু অর্গানাইজ মাই সংগঠন অ্যান্ড টু লিড দ্যাট সংগঠন। এই স্বপ্নটা, এই আইডিয়াটা বরাবরই। দেশের বাইরে চলে গেছেন পরিস্থিতির চাপে, ভয়ঙ্কর চাপে। কারণ ভারতবর্ষের সেই সময় 41-এর আগে কংগ্রেস এবং অল সংগঠন, অল পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া hostile to him. None was for the freedom movement. All in secret compromise with the British Empire. Such a hostile situation. And World War is coming. And already তখন এসে গেছে আবার। এই অবস্থায় দেশের থেকে বাইরে যে যুদ্ধ করাটা, লিড করাটা বেটার অপশন। ওয়ার্ল্ড হিস্ট্রিতে এরকম অনেক উদাহরণ আছে। না, এই যে সিদ্ধান্তটা উনি নিচ্ছেন, এই সিদ্ধান্তটা তো অনেক রিস্কি সিদ্ধান্ত। কারণ যে সিদ্ধান্ত, সেই জন্য উনি ভারতবর্ষে এই যে প্রবেশ করে, আমি দেখবেন 55 থেকে 60 এই 5 বছর যত ডকুমেন্টস আমি দেখছি, ওনাকে ভারতবর্ষে সাউথ ইন্ডিয়া, ইস্ট, নর্থ ওয়েস্ট বিভিন্ন জায়গাতে কিছু কিছু লোক দেখছে মোমেন্টারিলি, এই রেকর্ডস গুলো আসছে ইন ডিপোজিশনস, কিন্তু কোথাও সেটেল করেছে এরকম কোনো প্রমাণ পাইনি আমি। 61-এর পর থেকে দেখছি অ্যাটলিস্ট ইন এ হাট, জঙ্গলের হাট, নৈমিষারণ্য, তারপরে নর্থ ইউপির বস্তি, লখনৌ, অযোধ্যা, এইসব অঞ্চলে কোথাও কয়েক মাস, কোথাও 1 বছর 2 বছর করে টেম্পোরারি সেটেল করছেন in a very secret way, in a secret place, apparently neglected place, ভাঙাচোরা মন্দির, যেখানে মিডিয়া ফোকাসড হবে না, লোকে যায় না, এরকম দেখছি। মাঝে মাঝে দেখছি অ্যাটলিস্ট এটা ঘরের যেখানে রান্না বান্না হয়, উনি একটু খাওয়া দাওয়া করেন, ধ্যান করেন, এবং এইটুকু লোকে দেখছে। তার বিয়ন্ডে সারা মাস উনি কোথায় আছেন এটা জানি না। উনি যে ওখানেই ছিলেন বা আছেন, থাকতেন, আমি এই কথা বলতে পারবো না। কারণ যারা ভিজিট করতে গেছে তারা আফটার গেটিং পারমিশন, দুর্গাপূজার সময় বা ওনার জন্মদিনের সময়, এরকম দিনগুলোতে, হয়তো ওই সময়টা গেছিলেন, অন্য সময় পৃথিবী ভ্রমণ করেছেন, জানি না। অ্যাটলিস্ট একটা তো সেক্রেট অ্যাড্রেস পাচ্ছি, কিন্তু 55-এর আগে, 55 to 60 আমি কোনো টেম্পোরারি অ্যাড্রেসও কোথাও পাইনি। ক্লিয়ার? এবার তারও আগের উনি এক জায়গায় বলছেন আমি কয়েকবার ইন্ডিয়া আপডাউন করেছি, সেটা হচ্ছে টু এক্সপ্লোর দ্য পসিবিলিটিস
অফ মাই সেটলিং সামওয়্যার ইন ইন্ডিয়া মিস্টেরিয়াসলি। যখন ধরুন আপনি একটা নতুন সিটিতে চাকরি পেয়েছেন বা সেটেল যাচ্ছেন, আপনি প্রথম দিনে গিয়েই তো বাড়ি ভাড়া পাবেন না, বাড়ি পাবেন না। তার আগে কবার আপ ডাউন করেন, ভিজিট করেন, জায়গাটা দেখেন যে আমি এই পোস্টিংটা নেবো কিনা, এসে থাকবো কিনা, বাড়ি ভাড়া কোথায় পাবো, এক্সপ্লোর করতে। ইট টেক্স টাইমস, ইট নিডস ফিউ ভিজিটস টু দ্যাট প্লেস। হ্যাঁ, এই যে আপনি বলছেন যে উনি আগের থেকে খোঁজ খবর নিয়ে রাখছেন যে কোথায় কোথায় থাকলে ওনার সিক্রেসি বজায় থাকবে, এবং এবং বজায় রেখেও আমি আমার কন্ট্যাক্টস গুলোকে রিডেভেলপ করতে পারবো। কন্ট্যাক্টস গুলোকে রিডেভেলপ করতে পারবো। উনি এটা আসছেন এবং থাকছেন, বিভিন্ন জায়গায় থাকছেন, কোনো জায়গায় 6 মাস, কোনো জায়গায় 1 বছর, কোনো জায়গায় 2 বছর, বিভিন্ন রকম ভাবে উনি থাকছেন। তো এরকম কি কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে যারা নাকি আগের আইএনএর সৈন্যবাহিনী ছিলেন, ডক্টর পবিত্র মোহন রায়ের কথা তো আমরা পেয়েছি এগুলো, হ্যাঁ, কিন্তু আমি কয়েকটা নাম বলছি। যখন পবিত্র মোহন রায়ের লাইফটা দেখুন, হি ওয়াজ ওয়ান্স ইন অনুশীলন সমিতি, দেন শ্রীসঙ্গের সঙ্গে তার অ্যাটাচমেন্ট, লীলাদির সঙ্গে তার অ্যাটাচমেন্ট, দেন হি লেফট দিস কান্ট্রি, এবং ডাক্তার ওখানে গিয়ে দেন উইথ রাসবিহারী, দেন উইথ সুভাষচন্দ্র ওয়ার ফ্রন্টে, দেন ভারতবর্ষে এসে আবার হি কন্ট্যাক্টস এসি দাস বলে একজন। এসি দাসও ঢাকার ছেলে। এসি দাসের রেকর্ড পাচ্ছে। এসি দাস ছিল ওখানে, লাস্ট মিট ওনার সঙ্গে 17 অগাস্টে এসি দাসের সঙ্গে ইন ব্যাংকক, আইনের লোক। এসি দাসকে একটা চিঠি লিখে দিচ্ছেন, সেই চিঠিটা আমরা উদ্ধার করেছি, যে উনি এসি দাসকে একটা চিঠি লিখে দিচ্ছেন ফর দ্য ইনচার্জ অফ দ্য ওয়েপনারি, জাপানিজ ওয়েপনারি ইন ব্যাংকক, যে তোমরা একে 17খানা বন্দুক দিয়ে দাও, রাইফেল দিয়ে দাও। এটা কত সালে? এটা 45 এর অগাস্টের 17-এ। আচ্ছা, যেদিন সাইগন, যেদিন উনি ত্যাগ করছেন ব্যাংকক থেকে টুয়ার্ড সাইগন। এই দেখুন, এই মুহূর্তে যখন জাপান সারেন্ডার করে গেছে, ওনার গভর্নমেন্ট সারেন্ডার করেনি, জাপানিজ আর্মস গুলো পড়ে আছে, তখন বলছেন তুমি ওকে এই এতগুলো ওয়েপন্স দিতে দাও। উইথ হুইচ পারপাস? এসি দাসকে এতগুলো ওয়েপন্স আর তাহলে আইএনএর ওয়ার স্ট্র্যাটেজি তখন ইনট্যাক্ট আছে, মেবি মডিফাইড। ওয়েপন্স গুলো তো এসি দাস কাজে লাগাবে, মেবি হি উইল হ্যান্ড ওভার দিস ওয়েপন্স টু সামওয়ান এলস। এই চিঠি, অর্থাৎ এই এসি দাসকে আবার দেখছি আমরা একদম ভগবানজির কাছে। আচ্ছা আচ্ছা, এরকম আছে, এরকম সব নামগুলো। এবার দেখুন, আমাদের জানার বাইরে পৃথিবীতে অনেক সত্য আছে, যাহা আমি জানি তাহাই শেষ কথা, এই মনে করার তো এটা তো বাঁদরামি, ধিষ্টামি। অনেক দেখুন, ওনার কাজের পরিধি অনেক, কতটুকু জেনেছি আমরা। শুধু আমরা এইটুকু জানি, এটাই আমাদের জানা ওনার সম্বন্ধে, এই তো এক বাঁদরামি কথাবার্তা। এত বড় ভারতবর্ষ, এত বড় এশিয়া, এত বড় পৃথিবী, ওনার কন্ট্যাক্টস অনেক আছে। বুঝতে পেরেছি। এই যে আপনি ওয়েপেনের কথা এক্ষুনি বললেন, যে ওয়েপেনটা মানে ওনাকে দিচ্ছেন, কিন্তু যখন টেলিং দ্য ইনচার্জ অফ দ্য জাপানিজ ওয়েপনারি যে হ্যান্ড ওভার such number of weapons to this person, ওগুলো গানস না রাইফেল না গানস বোধহয়। কিন্তু পরবর্তী অধ্যায় মানে ভগবানজি অধ্যায়, আমরা যখন তার কথা পড়ছি, ওই মহামানব আসে বা অন্যান্য গ্রন্থে যখন কথা পড়ছি, সেখানে কিন্তু যে সহিংস সুভাষচন্দ্র বসুকে আমরা দেখেছি। এবার একটা জিনিস বলে রাখি, শেষ করি স্যার, একটু শেষ করি। হ্যাঁ, সহিংস সুভাষচন্দ্র বসুকে দেখছি, সেখানে কিন্তু একদম সেই সহিংস সুভাষচন্দ্র বসুকে দেখতেই পাচ্ছি না আমরা, বরং সেখানে এই ওয়েপেন যা আপনি বলছেন, বরং সে মানুষটা অনেক বেশি তখন স্পিরিচুয়ালি একটা চেঞ্জ আনার চেষ্টা করছেন, মানুষের অভ্যন্তরীণ অন্তর্জগতের একটা পরিবর্তন আনার চেষ্টা করছে। কিন্তু আগের ফেজটা যদি আমরা দেখি, যদি একেবারে ছোট থেকে দেখি, তরুণের স্বপ্ন, মান্দালয় যোগ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি তার আধ্যাত্মিকতাটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু একটা সাবলাইম ওয়েতে রয়েছে আধ্যাত্মিকতা, সেটা যায়নি কোনোদিন। কিন্তু এখানে আমরা দেখছি পুরো আধ্যাত্মিক একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাচ্ছি, সেখানে সহিংসর কোনো চিহ্ন নেই। তো এই যে স্পিরিচুয়ালি এবং স্পিরিচুয়ালির মাধ্যমে একটা রেভলিউশন কিভাবে সম্ভব, আর সহিংসভাবে একটা রেভলিউশন সম্ভবটা কি অনেক বাস্তব
সম্মত নয়? এই সহিংস শব্দটা ভায়োলেন্সের অল্টারনেটিভ শব্দ হতে পারে না। না না না, অ্যাবসলিউটলি এটা এটা খুব খুব বাজেভাবে এটা প্রচার করা হয় ভারতবর্ষে। এই যে ভায়োলেন্সের মানে হচ্ছে সহিংস, এটা খুব বাজে ট্রান্সলেশন, এটা খুব বদমাইশি ট্রান্সলেশন, বদমাইশি ট্রান্সলেশন। রাম যখন উইথ ওয়েপন্স যাচ্ছে যুদ্ধ করতে, এটা কি সহিংস নাকি? হিংসা কোথায়? ফর এ পারপাস হি ইজ ইউজিং ওয়েপন্স, সশস্ত্র বলুন, হিংসা কোথায়? যখন কৃষ্ণ যখন লিড করছেন মহাভারতের যুদ্ধ, হিংসা কোথায়? ভায়োলেন্স একদম ফর এ পারপাস টু এস্টাবলিশ দ্য ট্রুথ। এই যে মা কালীর এই যে ভয়ঙ্কর রূপ, দুর্গার এই সশস্ত্র রূপ, হিংসা কোথায়? ভারতবর্ষের যে স্পিরিচুয়ালিটি, এটা পার্টি হচ্ছে দেশপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। আই হ্যাভ টু প্রোটেক্ট মাই কান্ট্রি, প্রোটেক্ট মাই বাউন্ডারি। সেক্ষেত্রে ওয়েপন্সের রোল আছে। খোল করতাল দিলে সংকীর্তন করে বাউন্ডারি প্রোটেক্ট করা যাবে না। আরেকটা দিক, আরেকটা জিনিস বলে রাখি, সুভাষচন্দ্র যখন বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করছে, তার ভায়োলেন্ট পার্টটা কি ভিজিবল ছিল? যে বেঙ্গল ভলেন্টিয়ার্স একটা বাইরের পার্টটা কলকাতার বুকে প্যারেড করছে, হাতে অস্ত্র ছিল না, প্যারেড করছে, মানে অ্যান আর্মি অফ নন ভায়োলেন্ট সোলজার্স প্যারেড করছে, সেখানে অস্ত্র হাতে নেই। কিন্তু যেটা সেক্রেট পার্টটা তারা কি করছে? একদম মেদিনীপুরের মাটিতে 3টে হোয়াইট ডিএম কে বলে বলে নিকেশ করছে, সে একই বেঙ্গল ভলেন্টিয়ার্স। নেতাজি যখন স্পিচ দিচ্ছেন, সুভাষচন্দ্র অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট, একদম পরিষ্কার, ইভিন আওয়ার মুভমেন্ট নিডস এ ডিসিপ্লিনড আর্মি অফ নন ভায়োলেন্ট সোলজার্স। এ তো গেল, এ তো বাইরের কথা। ভেতরে একদম যে মা, যে দুর্গাকালীর ফিলোসফি, যার জীবন দর্শন, যার স্পিরিচুয়ালিটি, হাউ উই ক্যান রিমেন উইথাউট ওয়েপন্স? Weapons are needed to kill the enemies of the country and enemies of the humanity. ভাই খোল করতাল দিয়ে আর এনিমি ধ্বংস হবে না। দ্যাট ইজ নট দ্য পার্ট অফ আওয়ার স্পিরিচুয়ালিটি। আমাদের স্পিরিচুয়ালিটিকে বিকৃত করা হয়েছে, যুগের কিছু মানুষ বিকৃত করেছে। সেই জন্য ওই ভায়োলেন্সের মানে হচ্ছে কি? সহিংসা। নন ভায়োলেন্সের মানে অহিংসা। বলছিলাম যে এই নৈমিষারণ্য বা এই সমস্ত জায়গায় তিনি যখন, লখনৌ, এই সমস্ত জায়গায়, বস্তি, পুরানি বস্তি, এসব জায়গায় যখন তিনি অবস্থান করছেন, তখন এটা অনেক জায়গায় শুনেছি, দেখে পড়েছি যে তখন তার খুব অর্থাভাবে দিন যেত, আর্থিক কষ্টে তার দিন যেত, এবং দেখা যেত যে তার অন্ন সংস্থানই একটা খুব কষ্টের জায়গায় হয়ে দাঁড়িয়েছে। এটাও সত্য, এটাও সত্য কথা। এবার এটাও সত্য কথা যে এটা হচ্ছে তার, এটা নিয়ে আমার ব্যাখ্যা এরকম, অর্থ কষ্টেই ছিলেন, খুব কষ্টের মধ্যে ছিলেন, খাবার সংকট ছিল না। এটা তার সাধনার পার্ট, স্পিরিচুয়াল সাধনার জার্নির, কৃচ্ছ সাধনা। এটা আমাদের স্পিরিচুয়ালিস্ট পাথওয়েতে একটা আমাদের জার্নির একটা পার্ট, কৃচ্ছ সাধনা, দারিদ্রের মধ্যে থাকা। এইটা তার মানে এই নয় উনি চাইলে প্রচুর টাকা পেতেন না, পাবেন না, এটা কিন্তু ছিল না, অপশন ছিল না। উনি কিন্তু আবার বিভিন্ন পারপাসে টাকা কালেক্ট করেছেন, বিভিন্ন পারপাসে টাকাটা খরচ করেছেন, সেটাকে নিজের জন্য খরচ করেননি। সুতরাং আপনি ব্যাখ্যাটা কিভাবে করবেন? তার কৃচ্ছ সাধনা, তার দারিদ্র্য থাকাটা তার হচ্ছে পার্ট অফ স্পিরিচুয়াল জার্নি। যদি প্রয়োজনে টাকা পেয়েছেন, তার হাতে দেখা গেছে একদম ব্যাংকের নতুন নোটস বান্ডেলসও পৌঁছেছে, দ্যাট হি হ্যাজ নট ইউজড ফর হিমসেলফ, সেটা ফর হিজ অ্যাকশনস ফর দি নেশন ডাইভার্ট করেছেন সেখানে। এবং দেখা গেছে যে উনি আস্তে আস্তে যেখানেই যাচ্ছেন, আস্তে আস্তে অন্য কোনো সোর্সে, সেটা আমার কাছে অজানা বা অনেকের কাছেই অজানা, সেটা নানান রকম বাক্স ওনার আস্তে 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 আসছে। পরবর্তী সময় কি বাক্স, টিনের বাক্স বা লোহার বাক্স,
হ্যাঁ, যেটা ওনার মেটেরিয়ালস গুলো এরকম কিছু থাকতো, সেইগুলো ওই ট্রান্সপোর্টের সময় কিছু কিছু দেখে ফেলেছে। আমরা শুধু ট্রাঙ্কের সন্ধানটা পাচ্ছি আগের কোনো পর্যায়ে নয়, আমরা যখন পাচ্ছি, যখন ফৈজাবাদে যখন ট্রেজারিগুলো খুলছি তখন ট্রাঙ্কগুলো দেখতে পাচ্ছি। কারণ ট্রান্সপোর্টের সময় তো ফ্রম ওয়ান প্লেস টু আদার রাখার জন্য তো কিছু কিছু ক্যারিয়ার দরকার, ট্রাঙ্ক দরকার হয়, সেগুলো তো আমরা কেউ দেখিনি বা আমাদের সিনিয়ররাও দেখেনি, কারণ সেই ঘরে দেখে এই সমস্ত ঢোকার তো অধিকার কারো ছিল না। শুধু আলটিমেটলি ফৈজাবাদ চ্যাপ্টারের পরে, দ্যাট ইজ আফটার 85 সেপ্টেম্বর, মেটেরিয়ালসগুলো যখন চলে গেল ডকুমেন্টেড হয়ে, সিরিয়ালাইজড হয়ে আন্ডার দি কোর্ট অর্ডার অফ দি লখনৌ বেঞ্চ অফ দি এলাহাবাদ হাইকোর্ট, তখন সেখানে ট্রান্সফার, যেগুলো আমরা 2001-এ গিয়ে আবার খুলছি। এর মাঝে তো কেউ জানে না কি করেছে, কি কি দেখেছে। এবং সেই ট্রাঙ্ক থেকে অনেক তার বাবার ছবি, মার ছবি, অনেক কিছু আমরা পাচ্ছি। হ্যাঁ, ওনার ওই আর্লি লাইফের, মানে যাকে বলে প্রাক জীবনের। হ্যাঁ, আবার তিনি যখন তার অতীত সম্পর্কে জানার চেষ্টা চলে, তখনই তিনি কোথা থেকে, মানে তিনি সেটাকে আড়ালে রাখতেই পছন্দ করতেন। তিনি বলতেন আমি মৃত ভূত, এই কথাটা তিনি বলতেন। যে ভারতের স্পিরিচুয়াল লিটারেচার দেখবেন আপনি, কোন সন্ন্যাসী সাধক তার প্রাক জীবনের কথা উল্লেখ করতে চায় না। তার মানে এই নয় যে তার প্রাক জীবনের মহান স্মৃতিগুলোকে সে শ্রদ্ধা জানাবে না বা স্মরণে রাখবে না বা অশ্রদ্ধা করবে, এটা হয় না। এই একটা লিঙ্ক আপ থাকে, যদিও সে বলতে চায় না, কিন্তু একটা থাকেই, ন্যাচারাল লিঙ্কেজ থাকে, একটা শ্রদ্ধা থাকে, একটা ভালোবাসার জায়গা থাকে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম স্যার, যে এই যে স্মৃতি এবং সমকাল, অর্থাৎ যে সময় তিনি বিলং করছেন, তিনি পূর্বাশ্রমকে একদিকে বিসর্জন দিয়েছেন, কোনো কারোর সাথে বিসর্জন কোনো কিছুই দেওয়া যায় না। তার মানে তার মধ্যে অতীত এবং বর্তমান দুটোই বিদ্যমান, পুরোপুরি কাট আপ করা যায় না। স্বামীজি পেরেছিলেন, পারা সম্ভব, পারা উচিত কি? এবার এই যে ট্রাঙ্কের কথা আমরা আলোচনা করছি, এই ট্রাঙ্কে যখন জিনিসপত্র আমরা ফৈজাবাদে দেখতে পাচ্ছি, আমরা এটাও দেখতে পাচ্ছি যে তার যখন তিনি সেখানে নেই, তখন সে ট্রাঙ্ক থেকে আমরা উদ্ধার করছি। প্রশ্ন হলো এবার তুমি নিজের কাছে কেন রাখছেন এগুলো? কারণ যেভাবে সরকার তার বিরুদ্ধ ছিলেন, একটা যদি রেট হতো বা কিছু হতো, সঙ্গে সঙ্গে এটা আইডেন্টিফাই হয়ে যেত যে মানুষটা যে আছে সে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবার একটা কথা বলে রাখি, হ্যাঁ, দেশে তার এত শত্রু ছিল আফটার 1941, তাহলে বেরিয়ে গেলেন কি করে? একা একা তো বেরোতে পারেননি। সাম হেল্প ওয়াজ দেয়ার ফ্রম সাম অ্যাঙ্গেলস, সাম ফ্রেন্ডস ওয়ার দেয়ার, সাম হেল্পিং হ্যান্ডস ওয়ার দেয়ার। যখন দেশে যখন আবার রিএন্ট্রি নিয়েছেন, ডেফিনেটলি ক্রিয়েটিং ইন ওন বেস, ওন সার্কিটস, ওন বেস, ওন অ্যাকশন স্কোয়াড, ওন ইনফরমেশন স্কোয়াড, এগুলো তৈরি করে ঢুকেছেন। যদি অ্যাডভার্স কিছু হয়, দ্যাট স্কোয়াড হ্যাজ গট দ্য ক্যাপাসিটি টু কাউন্টার দ্যাট, সবটাকে আনসেপ করে নাও। এই ব্যালেন্স তাকে করতেই হয়েছে সর্বক্ষেত্রে। কলকাতা থেকে বহু মানুষ যেতেন, ফৈজাবাদ, লখনৌ বহু মানুষ ছিলেন, এবং সকলেই, অনেকেই বলেন যে সরকারের কিছু অংশ জানতো যে এই মানুষটা ওখানে আছে। যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে সরকার কি কোনো ভয় হয়নি? যে ভয়টাই, যে এই মানুষটা যদি ভুট করে বলে দেয়, এই মানুষটা যদি বেরিয়ে পড়ে, তাহলে বিপুল জনসমর্থন হবে, এবং সেই জনবিস্ফোরণ যেটা হবে, তাতে যে কোনো সরকারের পক্ষেই সেটা একটা ভীতি এবং অত্যন্ত সন্ত্রস্ত অবস্থা হয়ে দাঁড়াবে। এই যে ভয় এবং ভরসা দুপক্ষেই আছে, সরকার পক্ষেও আছে, ওনার পক্ষেও আছে। সরকার যদি এক্সপোজ করে দেখায়, তার ইমিডিয়েট ডেঞ্জারটা ফ্রম ইন্ডিয়া সাইড, ফ্রম ইনসাইড থেকে পাবলিক খেপে যাবে কিছুটা। কিন্তু দ্যাট গভর্নমেন্ট হ্যাজ গট দ্য সাপোর্ট অফ দ্য
countries who are enemy to this country, সেই কান্ট্রি যে ইউএসএ, ইংল্যান্ড, উমুক তুমুক এই কান্ট্রিগুলো দিয়ে দে ক্যান কাউন্টার এই সাধু, তার সে মুরদ আছে, তার সে কানেকশন আছে। তাহলে এখানে একটা এই যে শত্রু মতো যে এদেশের সরকারটা, তার যেমন বিপদের আশঙ্কা আছে দেশবাসীর কাছ থেকে, ইফ ইট নিউজ ইজ এক্সপোজড, তার আবার ভরসার সুযোগ আছে কতগুলো কান্ট্রি আছে যেগুলো এই সরকারকে রাখতে চায়, যারা এনিমিজ অফ দিস কান্ট্রি, এনিমিজ অফ দিস পিপল। তাহলে সরকারের ভরসাও আছে, ভরসাও আছে, ভয়ও আছে, ভরসাও আছে। এটাই দেখে প্রবলেমটা কি, যদি খবরটা এক্সপোজড হয় কিছু লোক বিক্ষোভ করবে, সেই বিক্ষোভে তার পারপাস সার্ভ হবে না। কিছু লোক লাফালো, কি হবে তার যে পারপাস থেকে সার্ভ হবে, হোয়াট ফর হি ইজ, হি হ্যাজ গট এ মিশন। যে মিশনটা নিয়ে 1941-এ যে মিশন নিয়ে তিনি আইসিএস ত্যাগ করেছিলেন, যে মিশন নিয়ে কংগ্রেস ত্যাগ করেছিলেন, যে মিশন নিয়ে তিনি দেশত্যাগ করেছিলেন, যে মিশন নিয়ে তিনি ইউরোপ গেছিলেন, ইউরোপ থেকে এশিয়াতে এসেছিলেন, আর্মি গঠন করেছিলেন, গভর্নমেন্ট গঠন করেছিলেন, এত বড় ত্যাগ, সেই মিশনটার কি হবে? উইল দ্যাট মিশন বি ফুলফিলড? কিছু লোক লাফাচ্ছে, লাফিয়েই তো সবকিছু হবে না, বিক্ষোভ দিয়েই তো সবকিছু হবে না। The situation in the country need be matured, and the international floor, আন্তর্জাতিক পরিস্থিতি, world equation should be in favor of his mission. For his mission, the national situation and the international situation both should be matured. সেই সিচুয়েশনটাকে ওয়েট করতেই হবে। সুতরাং প্রিম্যাচিওর ডিসক্লোজার তার ভয়ের কারণ, তিনিও চাইবেন না। আলটিমেটলি তার আইডেন্টিটি, তার তো পারপাস না। লোককে জানলো তিনি নেতাজি, তার কি বয়ে যায়, ওনার কি বয়ে যায়? উনি কি নেতাজি পরিচয় দেওয়ার জন্য ভারতবর্ষে এসেছিলেন নাকি, বা অ্যাক্টিভিটি একটা মিশনের জন্য? মিশনটা প্রাইমারি, বরং তার যে প্ল্যানস প্রোগ্রামগুলো ভেস্তে যাবে। এই যে আজকে ন্যাশনাল সিচুয়েশনটা ম্যাচিওর করেছে অনেকটা। এই ফর দ্য ফার্স্ট টাইম, আমি বহুবার বলেছি, ফর দ্য ফার্স্ট টাইম এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট হ্যাজ কাম টু দ্য পাওয়ার, হু স্পিক্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ভারতবর্ষ, যারা বলতে পারে মাই ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য নাম্বার ওয়ান এজেন্ডা অফ মাই ফরেন পলিসি। আমার দেশের ফরেন পলিসি, ইন্টারনাল পলিসির প্রথম ট্রিগারিং পয়েন্টটা হচ্ছে মাই ইন্টারেস্ট অফ দি নেশন অফ মাই পিপল। এই কথা আগে কেউ বলেনি, এবং আজ পর্যন্ত ভারতবর্ষের তার ইন্টারনাল পলিসির নাম্বার ওয়ানে, ডিফেন্সকে নাম্বার ওয়ানে রেখেছে কেউ কখনো? এর মধ্যে ডিফেন্স, এইটা হচ্ছে ভারতবর্ষের এই গভর্নমেন্টের নাম্বার ওয়ান এজেন্ডা ইন দ্য লিস্ট অফ প্রায়োরিটিজ। এবং আজকের ভারতবর্ষের মানুষের যেইখানটা যে ন্যাশনালিস্ট অ্যাটিচিউডটা এগিয়ে আসছে, এবং ইন্টারন্যাশনাল ইকুয়েশন যেভাবে ব্রেক করছে, যে সাউথ এশিয়ার জিওগ্রাফিটা ব্রেক করবে, সাউথ এশিয়ার জিওগ্রাফি ব্রেক করবে জিওগ্রাফি অফ বাংলাদেশ, জিওগ্রাফি অফ বার্মা, জিওগ্রাফি অফ পাকিস্তান, জিওগ্রাফি অফ আফগানিস্তান। এই ব্রেক না হলে নতুন ভারতবর্ষ গড়া যাবে না। জিও পলিটিক্যালি নিউ ভারতবর্ষ তার মিশনের একটা বড় পার্ট। দ্যাট মে টেক ডিকেডস। ওকে, একেবারে শেষ পর্যায়ে শেষ প্রশ্ন, এই যে ভগবানজির মৃত্যু নিয়ে নানা মুনির নানা মত, কলকাতা থেকে যারা গেছেন তারা বলছেন যে না, ওই দিন তার মা তিনি হয়নি, কিন্তু ফৈজাবাদের আমি দেখতে পেয়েছি একজন বাদে, ডক্টর আর.পি. মিশ্রা বাদে প্রত্যেকেই বলছেন যে ওই দিন তার মৃত্যু হয়েছে। এখানেও আরেকটা রহস্য, মানে ওই দিন তার মৃত্যু হয়েছে, কিন্তু আর.পি. মিশ্রা মানে পরোক্ষে বলছেন যে আমি যেই বডিকে দাহ করেছি সেটা ওনার বডি ছিল না, তিনি বলছেন। আবার পাশাপাশি ওনারা যারা বলছেন তারা বলছেন যে ওই দিনই মারা গেছেন, কারণ ওনার তখন যে বয়স হয়েছিল, উনি শারীরিক অসুস্থতায় ছিলেন, ওই শরীরে তিনি কোথায় যাবেন, কোথায় যেতে পারেন ওই শরীরে? এই একটা দোনমনো চলছে, মানে একটা দোদুল্যমানতার মধ্যে দিয়ে চলছে।
আচ্ছা, রামভবন চ্যাপ্টারের, এই হ্যাঁ। রামভবন চ্যাপ্টার যেটা হুম। যেটা এদের সিংহেদের বাড়ি, যেটা মানে অযোধ্যার পরের ফৈজাবাদ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ওনার সঙ্গে যোগাযোগের সেন্ট্রাল ক্যারেক্টার কে? ইজ ইট ওই বাড়ির মালিক? ডক্টর আরপি মিশ্রা। সেন্ট্রাল ক্যারেক্টার। আচ্ছা, ওই বাড়ির মালিক তাকে কি জীবনে একবার দেখেছে? কেউ দেখেছে? আরপি মিশ্র বাদ দিয়ে কারো তার কাছে যাওয়ার কারো অধিকার ছিল ওই অঞ্চলের? অ্যাট দিস, এই যে এখানকার যে থিয়েটারটা, অ্যাট দিস সেন্টার কে? ভগবানজি নিজে, আর তার ক্লোজেস্ট কে? আরপি মিশ্র। যিনি কোনো মুখ খোলেননি। যেদিন সকল ডেড বডিটা ঘরের মধ্যে ছিল, আর কাউকে ডক্টর আরপি মিশ্রের স্ত্রী ঢুকতে দিয়েছিল? আর যারা আজকে বলছে মৃত্যুর কথা, তারা জাস্টিস মুখার্জির কাছে কি বলে গেছে, ডিপোজিশনটা তারা দেখে নিক একবার। আজকে যারা বলছে মৃত্যুর কথা, আমি তাদের কাছে বলেছিলাম, আমি যারা এখন লেকচার দিচ্ছে, আমি আবার এগুলো আপলোড করেছিলাম ফেসবুকে, যে তোমরা আজকে এই কথা মিডিয়ার কাছে বলছো, জাস্টিস মুখার্জির কাছে কি বলেছিল অন ওথ অ্যান্ড অন ডিপোজিশন, কি লিখেছো তোমরা দেখো। তোমাদের চেঞ্জ অফ স্ট্যান্ড কেন? পাবলিককে খাওয়ানোর জন্য, মিডিয়াকে খাওয়ানোর জন্য, পাবলিক কনজামশনের জন্য? তোমার এই চেঞ্জ অফ স্ট্যান্ডের জন্য কি মেটেরিয়ালস নতুন পেয়েছো? যখন ধরুন আপনি তন্ময়বাবু আজকে একটা বক্তব্য রাখলেন অন ইস্যু, আপনি 2 বছর পরে একটা অন্য কথা বলছেন, তাহলে এই 2 বছরের মধ্যে আপনাকে নতুন কিছু মেটেরিয়ালস পেতে হবে টু চেঞ্জ ইউর স্ট্যান্ড। হোয়াট ইজ দোজ মেটেরিয়ালস? সবাই চুপ। None was allowed to enter into that room. None was allowed to come in direct contact with ভগবানজি। একমাত্র সেন্ট্রাল ক্যারেক্টার ওইখানে পাশে ডক্টর আরপি মিশ্র, তিনি চুপ, একদম সাইলেন্ট। ইনডিরেক্টলি যে 2 একটা কথা বলেছে, দ্যাটস অল। আর তার কথা হলো দরকার নেই তো। কে কি বলছে বলুক। অনেকের মিডিয়া বাইট খাওয়ার প্রয়োজন হয়, ইচ্ছে হয়, লেট দেম এনজয় দ্যাট। আচ্ছা, এত বছর পরেও এখনো প্লেন ক্র্যাশের ওই সময় যদি ডেথ হয়ে থাকে, 4 জন ডাক্তার ছিল, তো কেউ ডেথ সার্টিফিকেট লেখেনি কেন? আর ফৈজাবাদ জায়গাতে একটা মিলিটারি ক্যান্টনমেন্টে পোড়ানো হয়ে গেল, যেখানে কখনো কোনো ডেড বডি পোড়ানো হয়নি। হাউ দিস পারমিশন কেম ফ্রম দ্য মিলিটারি? এন্ড একটা টাউনে উইথাউট ডিসি একটা ডেড বডি পোড়ানো হয়ে গেল, উইথাউট ডেথ সার্টিফিকেট, উইথাউট ডেথ পারমিট। কোনো উত্তর নেই কারো। এটা যখন প্রশ্ন করেছিলাম, আমাকে ওখানকার লোকেরা মারতে উঠেছিল, একদম কমিশন হিয়ারিং রুমে। তাদের বিলিফ সেটা। ভারতবর্ষে একসময় অনেক বিলিফ ছিল, কোটি কোটি লোকের বিলিফ ছিল প্লেন ক্র্যাশে সুভাষ বোস মরে গেছে। মানে এই নিয়ে কি মারামারি করে লাভটা কি? লেট দেম এনজয় দেয়ার ওন স্টোরিজ। হ্যাঁ, এই যে আপনি বলছেন এত বছর পরেও প্লেন ক্র্যাশের ওপর থেকে শিলমোহরটা এখনো ওঠেনি, বয়ে গেছে। এত না না, আপনার কথা বলছি না, কি ক্ষতি না, এত বছর পরেও যে এটা হচ্ছে না, এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যে জিও পলিটিক্যাল সিচুয়েশনের কথা আপনি বলছেন, বা তিনি রাশিয়ায় ছিলেন না ছিলেন না, চীনে ছিলেন না, কিছু তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা পাচ্ছি। তাহলে বলতে অসুবিধাটা করে, বললে কি কোনো প্রেশার আছে যার জন্য বলতে পারছেন না? আমি এটা ইরেসপেক্টিভ অফ অল দল, অল সরকারের কথা বলছি। দেখুন, নতুন এই যে সরকার দিল্লিতে আছে, এরা কিন্তু ডেথ স্টোরির পক্ষে কোনো ভেন্টিলেশন দিচ্ছে না, কেউ দিচ্ছে না। টপ যারা আছে, টপ ব্রাস যারা, কেউ দিচ্ছে না, মুখেও কিছু বলছে না। মুখে কিছু বলা মানে একটা এস্টাবলিশ গভর্নমেন্টের পক্ষে একটা লায়াবিলিটি আসে। আগের সরকারের স্ট্যান্ড ছিল মৃত্যু হয়েছে, এই সরকারের অফিসিয়াল স্ট্যান্ড যদি হয় মৃত্যু হয়নি, নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি হবে? নেক্সট কোর্স অফ রিয়াকশনস টু দ্য আদার ক্যাপিটালস অফ দি ওয়ার্ল্ডে কি আসবে? হোয়াট নেক্সট? তো এই সরকারের কাছে সেই জবাবটা দেওয়া প্রায়োরিটি না এখন চায়না, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এগুলোকে ট্যাকেল করা প্রায়োরিটি বেশি? আর যারা মহাকাল নিয়ে চর্চা করেন, যারা মহাকালের মিশন নিয়ে চিন্তা করেন, তাদের কাছেও কোনটা প্রায়োরিটি? না, আপনি যেটা বলছেন একবারই ঠিক বলছেন, সঠিক বলছেন যে মিশনটাই প্রায়োরিটি। কিন্তু তারপরেও মানে যারা নাকি চর্চা করেন,
মানে গুটি কয়েক সামান্য মানুষ যদি আমি ধরি, সামান্য মানুষের কথাই আমি বলছি, তাদেরও তো একটা মনের শান্তি বলে একটা ব্যাপার রয়েছে, যে তারা মনে একটা মনের মানে একটা দিন এত জেনারেশন চলে গেল, তারা জেনে গেলেন অন্তত এইটুকুই, কিছু সেটা কি কেউ ব্যক্তির করবে না? মনে কিছু ব্যক্তির মনের শান্তিটা বড় কথা না ওই মিশনটা বড় কথা? অবশ্যই মিশন বড় কথা। ব্যাস, ফাইনাল ফাইনাল, এরপর কোনো কথাই হয় না। বেশ, আজকের আলোচনা একটা অন্য মাত্রায় আলোচনা করলেন, কারণ ডক্টর মধুসূদন পাল যখন কথা বলেন তখন নানান তথ্য নিয়ে কথা বলেন, এবং ওনার বইতে নানান তথ্য নিয়েই বইগুলো রচনা করেছেন। যে বইগুলো আমি পড়েছি, রিসেন্ট যে বইটা পড়লাম নেতাজি থেকে ভগবানজি, ওটা বহু মহাকাল, পুরনো হয়ে গেছে, এখন ফোর্থ ভলিউম, এটা ফোর্থ ভলিউম যেটা বেরিয়েছে, বিতর্ক তথ্য ফোর্থ ভলিউমটা, হ্যাঁ, ওই যেটাতে ওইগুলো, ওনার ওনার লাস্ট লাস্ট সাবমেরিন যাত্রা ফ্রম সাইগন। হ্যাঁ ওই বইটাও পড়বো, আমি পড়ার ইচ্ছা রইল। আচ্ছা, আপনার 1985 তো ওনার কার্যকলাপ আর কিছু আমরা জানতে পারছি না। কি দরকার আমাদের তো বেশি জেনে লাভটা কি, কি উপকারে লাগবে ওনার? এটা জেনে ওনার কোনো উপকারে লাগতে পারবো? বরং ওনার ওনার ক্ষতি হবে। কেন? কারণ আমরা তো পেটে কিছু ধরে রাখতে পারবো না। পেটে ধরে রাখতে পারবো কিছু? তার মানেটা কি? দ্য নিউজ উইল গো টু দ্য ইনফরমেশন গো টু দ্য হ্যান্ডস অফ দ্য এনিমিজ। করার কিছু মুরদ নেই। এনি ইনফরমেশন হ্যাজ গট এ পোটেন্সি, either for your friends or for your enemies. If your friends and you fail to utilize that, that will be utilized by your enemies. বুঝতে পেরেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওই আগে আগে একবার বা এবারও আগে যখন আপনি বলেছিলেন ওই যে লোকে কিছু গুলাগ গুলাগ নিয়ে কথা বলে, গুলাগ গুলাগ, এই গুলাগগুলো নিয়ে কারা কথা বলে জানেন তো? গুলাগ, যারা গুলাগ দেখেনি, যারা সাইবেরিয়াতে যে গুলাগটা দেখে আসেনি, তারা গুলাগের গল্প বলে। আমি গুলাগ দেখে এসেছি, আমি গুলাগ দেখে এসেছি। আর গুলাগ শব্দটা আগেই মোটামুটি ভারতীয়রা এই ওয়ারের সঙ্গে পরিচিত ছিল। বেশি পরিচয় হলো কবে জানেন তো গুলাগটা নিয়ে? গুলাগ আর্চিপিলাগো, বিখ্যাত বই, সেলজেনিসিনের, বিদ্রোহী রাশিয়ান লেখক, রাশিয়া ছেড়ে লুকিয়ে পালিয়ে গেছিলেন, তাকে সাহিত্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। অ্যান্ড দিস ম্যান অ্যান্ড দিস বুক বিকেম ফেমাস, সেলজেনিসিন। সেটা হচ্ছে রাশিয়ান বিপ্লবের এই যে 89 এর বহু আগে, সম্ভবত মিডল অফ দ্য 80s, হি ওয়াজ গিভিন নোবেল প্রাইজ অন লিটারেচার ফর হিজ রাইটিংস গুলাব আর্চিপিলাগো। তখন আমার বয়স কত? বিখ্যাত বই। এই গুলাব কথাটা ওইখানে আছে। গুলাব নিয়ে কেচ্ছা রাশিয়ান কর্তাদের গুলাবে কিরম করে লোকে অত্যাচার করা হতো, এই নিয়ে এই গুলাব কথাটা খুব বিখ্যাত হয়েছিল গোটা পৃথিবী ব্যাপী। গুলাবে উনি ছিলেন, গুলাবে ওনাকে রাখা হয়েছিল। এই যে গপ্পগুলো তারাই করে বেশি, যারা গুলাব দেখেনি, যারা সাইবেরিয়া যায়নি, যারা ডকুমেন্ট দেখেনি, যারা আর্কাইভসে ডকুমেন্ট ধুলো ঘেটে পড়ে আসেনি। গল্প লেখা তাদের জন্য, তাদের প্রয়োজন, তারা করে। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, অন্তত ভালো থাকার চেষ্টা করবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।